তিনি একজন সেনাবাহিনীর মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু গত প্রায় যে ১৫ বছর ধরে আমরা দেখেছি যে সামরিক বাহিনীর যে কোনো অনুষ্ঠান, সেখানেও কিন্তু তিনি দাওয়াত পাননি। এমনকি জাতীয় কুচকাওয়াজ যেটা, সেই কুচকাওয়াজেও কিন্তু তিনি দাওয়াত পাননি। এবং নানাভাবে কিন্তু তাকে বিভিন্ন জায়গায় কালো তালিকাভুক্ত করে রেখেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। তো সে কারণে যারা এটা ভেবেছেন যে মিস্টার সাখাওয়াত আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিপ্রায় নিয়ে এরকম একটি কথা বলেছেন, আমি মনে করি তারা আসলে বুঝতে ভুল করেছেন বা তাদের বোঝার ভুল হয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে আসলে একটু ক্লিয়ারিফিকেশন এর দরকার ছিল। যে কারণে আজ আমি মুখোমুখি হয়েছিলাম মিস্টার সাখাওয়াত হোসেনের। এবং আমার সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি খোলা মনে, অত্যন্ত আন্তরিকভাবে তাকে নিয়ে সৃষ্ট কন্ট্রোভার্সি এবং আরো নানা বিষয়ে মন্তব্য করেছেন। তো তিনি এই দীর্ঘ সাক্ষাৎকারে যা বলেছেন সেটা আমি একদম আনকাট আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। কিন্তু তার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে আমরা কোন বিষয়ে আজ কথা বলেছি, সেটা একটু আপনাদেরকে আমি ১ম এ ধারণা দিতে চাই। তিনি যেটি বলেছেন যে আমাদের এই দেশটি এটি কেমন থাকবে সেটা আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু ডিসাইড হয়ে যাবে। কারণ যারা চক্রান্তকারী তারা বসেনি এবং এই চক্রান্তকে নস্যাৎ করতে গেলে তার এবং তার এই যে প্রশাসন যেটা চলছে এখন, তাদের সকলেরই কিন্তু জনগণের সহযোগিতা লাগবে। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন আমার সাথে সাক্ষাৎকারে। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ভারতে বসে ষড়যন্ত্র করে যারা ভাবছেন যে তারা ক্ষমতায় বসে যাবেন, দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এটাও কিন্তু তিনি আমাকে বলেছেন। এবং আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে কারণে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে তিনি বলেছেন স্পষ্ট করে যে আমাদের বর্ডার গার্ড যারা রয়েছেন, তারা কিন্তু এখন থেকে আর পিঠ দেখাবে না। এবং ভারতকেও কিন্তু তিনি যেভাবে কথা বলা দরকার, একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রীর পদে তিনি রয়েছেন এখন, উপদেষ্টা হিসেবে যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা দরকার, ঠিক সেভাবেই কিন্তু তিনি বলেছেন। এবং তিনি ভারতকেও কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে এই দেশকে নিয়ে কিন্তু এখন আর আগের মতো তারা কিন্তু ছিনিমিনি খেলতে পারবেন না। এবং শুধু তাই নয়, তিনি আরো নানা প্রসঙ্গেই কিন্তু এই সাক্ষাৎকারে আমাকে বিভিন্ন বিষয়ে তার মতামত জানিয়েছেন। যেমন আম আপনারা জানেন যে ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, ডিএমপির যিনি যুগ্ম কমিশনার ছিলেন, এরকম অনেক পুলিশ কর্মকর্তা তারা বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। তাদের ব্যাপারে কি করা হবে? এটা যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন যে হারুন বা বিপ্লবের মতো যারা ব্যক্তি রয়েছেন, তাদের উচিত আত্মসমর্পণ করা। কারণ তারা যদি আত্মসমর্পণ না করে, তাহলে জনগণের হাতে তারা টুকরো হয়ে যাবে। এভাবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সম্পর্কেও কিন্তু অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কিছু পজিটিভ কথাও বলেছেন আমার সাথে এই আলোচনায়। পাশাপাশি তিনি আমার মতো যারা প্রবাসী অ্যাক্টিভিস্ট রয়েছেন, তাদেরকেও কিন্তু তাদের কার্যক্রমের জন্য প্রশংসা করেছেন। এবং আমি জেনে অবাক হয়েছি যে আমাদের অনেকেরই টক শো বা আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেটা তিনি নিয়মিত দেখেন, এটাও তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে দেশের যেসব পত্র-পত্রিকা রয়েছে বা টিভি চ্যানেল রয়েছে, এরা কিন্তু এখনো আওয়ামী লীগের যে প্রভাব সেটা থেকে কিন্তু মুক্ত হয়নি। এবং এখনো তারা নানাভাবে কিন্তু এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদেরকে বিতর্কিত করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। এবং এ ব্যাপারেও তিনি সকলকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এইসব দালাল মিডিয়াই কিন্তু তার বক্তব্যকে খণ্ডিতভাবে বা বিকৃতভাবে প্রচার করে তাকে একটা আওয়ামী লীগকে তিনি পুনর্বাসন করতে চাচ্ছেন, এ ধরনের একটি মানে মিথ্যা প্রোপাগান্ডা করার চেষ্টা তারা করেছে। তো তিনি দেশবাসীকে এ ব্যাপারেও সচেষ্ট থাকতে বলেছেন, যাতে কেয়ারফুল থাকে মানুষ, যাতে বিভ্রান্ত না হয়। আর তিনি সংখ্যালঘু যারা রয়েছেন তাদেরকেও তিনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে তাদেরকে ব্যবহার করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ব্যাপারেও তাদেরকে সজাগ থাকার তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যেই কিন্তু আওয়ামী লীগ নষ্ট করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেছেন। এবং সর্বশেষ আমি তাকে স্পষ্ট করে জিজ্ঞাসা করেছি যে আওয়ামী লীগের রাজনীতি যেহেতু আপনি বলছেন যে আপনি পুনর্বাসন করতে চান না এবং যারা আপনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, তা আপনি তাদের উদ্দেশ্যে এখন স্পষ্ট করে বলুন যে একটি গণহত্যাকারী দল, যারা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র গণহত্যার দায়ে অভিযুক্ত, এরকম একটি রাজনৈতিক দলের কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত কি উচিত না? তিনি স্পষ্ট করে আমাকে বলেছেন তিনি এখন মনে করেন যে আসলেই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি দলের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া প্রয়োজন। তো এই হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত এবং তার খোলামেলা বক্তব্য, যার সারসংক্ষেপ আমি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমার সাথে তার পুরো সাক্ষাৎকারটি আনকাট অবস্থায় এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি। আপনারা অনুগ্রহ করে মনোযোগ দিয়ে এই পুরো সাক্ষাৎকারটি দেখুন এবং দেখে আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন যে আসলে এই মানুষটিকে নিয়ে এই যে বিতর্ক গত কয়েকদিন ধরে হলো,
এটা আসলে আদৌ প্রয়োজন ছিল কিনা। আর আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে এখন সময় হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি আমাদের আস্থা রাখা উচিত, তাদেরকে আরো বেশি সময় দেওয়া উচিত। এবং আমার বিশ্বাস তাদেরকে যদি আমরা সময় দেই, নিশ্চয়ই তারা একে একে এমন সব কর্মকাণ্ড করবেন যার দ্বারা আমাদের এই দেশটি একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারবে। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা শুনে নেই তার সাথে আমার সেই দীর্ঘ টেলিফোন কথোপকথনটি। মানবিক পুলিশ বানান, আমি ওদেরকে প্রমিস করেছি যে অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার, বাংলাদেশের পুলিশ আর ভবিষ্যতে এরকম দানবীয় রূপে থাকবে না। পুলিশ ফোর্সের সাথে অনেক অন্যায়ও করা হয়েছে। প্রায় 2,500 পুলিশ যারা ভিন্ন মত ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অফিসারদের বের করে দেওয়া হয়েছে। তো ওভারঅল যেটা আমি বলছি যে পুলিশের রিকনস্টিটিউশন, আমি ওদের কাছে ওয়াদা করে ওদেরকে পুলিশ ফোর্সকে নামিয়েছি এত তাড়াতাড়ি, তারপরে ছাত্র জনতার মধ্যে মিশিয়ে দিয়েছি। পুলিশ না হলে সমাজ চলবে না। এখনো তাদের মধ্যে ওই ইয়েটা রয়ে গেছে, ক্ষতটার বিশাল ক্ষত। সাকিব, আপনারা বিদেশে থাকেন, কতটা দেখেছেন জানি না। আমার মনে হয় যে জার্মানিতে হিটলারকেও হার মানায় যেইভাবে এরা আমাদের এই নট অনলি স্টুডেন্টস বাট শত শত সাধারণ মানুষকে গুলি করে মেরেছে, পাখির মতো গুলি করেছে। এবং এই 7.62 দিয়ে আমি পুলিশকে বলছি, আপনাদেরকে এই 7.62 রাখবেন, কিন্তু সেগুলো ডাকাতদের জন্য, নট ফর পিপল। কিন্তু স্যার, আমরা দেখলাম যে আমাদের তো সেনাবাহিনীর একটা কমান্ডো দল আছে, তাদেরকে যে ধরনের অ্যাসল্ট মানে ওয়েপন দেয়া হয়, সেই একই ওয়েপন কেন পুলিশকে দেয়া হবে, বা পুলিশের মধ্যে কেন একটা আলাদা কমান্ডো ফোর্স করতে হবে? এটাই তো একটা কোয়েশ্চেন। এবং এগুলো সবই পুলিশকে তৈরি করা হয়েছিল এই দিনের জন্য। আই এম 100% শিওর এই দিনের জন্য তৈরি করা হয়েছিল। পুলিশে কমান্ডো থাকতে পারে, বাট দে আর এগেইনস্ট সাম ভেরি হার্ড। এখন মুশকিল হয়েছে কি, এই ফোর্সকে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে এই কাশ্মীর বা নর্থ ইস্টে ব্যবহার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। এর আগেও তারা হয়েছে, বুঝতে পারি আমরা তো এইরকম নৃশংস হবে বুঝতে পারিনি। এইরকম নৃশংস এদেশের মাটিতে হবে কি বলবো, আর এর চেয়ে বেশি কি বলতে পারি। ভাগ্য ভালো যে আমরা এবং জেনারেল ওয়াকার এবং আমরা যারা রিটায়ার্ড বাইরে যে বেশ কিছুজন ছিলাম, আমরা সেনাবাহিনীকে একদম বলেছি যে কোনোভাবেই সেনাবাহিনীর জন্য জনগণের বিরুদ্ধে না যায়। এবং সেটা কারণেই কিন্তু অনেকখানি আমি বলবো যে এই বিপ্লব এগিয়ে গেছিল। তো এখন আমার যে কাজ, আমার দায়িত্ব হচ্ছে ফিরিয়ে আনা, যেটা আমি 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 অনেক নিজেকে অনেক সার্থক মনে করি যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেহেতু আপনারা বিদেশে থাকেন, আপনাকে বলি, শত শত কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে লোকে নিয়ে গেছে পুলিশ বাণিজ্য করে, গ্রেফতার বাণিজ্য করে, গুম বাণিজ্য করে। এইগুলো সহজে 1 মাস 2 মাস 3 মাস 6 মাসে এগুলো সলভ করা যাবে কিনা আমি জানি না, কিন্তু আস্তে 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 একবার সেট হয়ে যাওয়ার পরে এগুলো দেখবো। এদের নভেম্বর ট্রায়াল যেরকম হয়েছিল, এইরকম ট্রায়াল এবং এবং যেভাবে আপনার বিদেশ থেকে ধরে ধরে আনা হয়েছিল, সেইটা ছাড়া এই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এখনো কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে, নিজেদের ছেলে পেলে দেখার পরে, আমি হসপিটালে ঘুরেছি,
আমি পঙ্গু হাসপাতাল এবং অন্য হাসপাতালে গিয়েছি এই 2 দিন আগে। আমি আমার মানে এইরকম বয়সে আমি এরকম দেখি নাই। 12 বছর, 13 বছর, 14 বছর ছেলে পেলে হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, এরা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তারপরে এদের মুখে হাসি। আর এটা অভূতপূর্ব, এই যে আমাদের স্টুডেন্টরা যা করেছে, এটা আমার মনে হয় যে আমি যতটুকু লেখাপড়া করেছি এই বিশ্বের এরকম কোনো রেভলিউশন হয় নাই। কিন্তু স্যার যেই যেটা যেই পলাতক সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো আমরা দেখলাম যে তিনি স্থাপনার জন্য মায়া কান্না করলেন, কিন্তু তাদেরকে তিনি প্রথমে দেখতে গেলেন না। তো সেই একটা মানে আমি পতিত স্বৈরাচারের দল, তাদেরকে দেখা গেল আপনি একটু সিম্প্যাথি দেখিয়েছেন যে তাদের দেশে অনেক অবদান আছে, এক সময় ছিল। না 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 ওইটা আপনার না কথাটাকে না না অনেকে না, আপনার ভুলভাবে ভুল। ব্যাখ্যা করেছে। এটা যদি একটু ব্যাখ্যা করেন যে এই যে একদম আপনার কথাটা ভুলভাবে নিয়ে যে, ব্যাখ্যা করে। জি এটা একটু ব্যাখ্যা করেন যে। এটা এটা আমি ব্যাখ্যা করতে চাই না, কারণ এর উঠাইলে আবার আরেক রকম ব্যাখ্যা হবে। এটা ভুল হবে না। আমার উদ্দেশ্য ছিল, আর বলিনি, এটুকু বলে এই পার্টিটাকে খণ্ডিত করা, এবং যারা এই 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 যা করেছে বাংলাদেশের সাথে, তাদেরকে যেভাবেই হোক কন্ডেম করা। এখনো দেখেন তারা চেষ্টা করছে, এটা করব, এটা করব, সেটা করব, ঘরে বসে বসে, এই বাংলাদেশে বসে। এইসব লোকজনকে, এদেরকে আমি কি বলতে পারি, কি সেটাই আমি চেষ্টা করছিলাম যে একটা কথা বলে। আজকে দেখেন অনেক লোক বিমুখ হয়ে গেছে, অনেক অনেক মানে বিমুখ হয়ে গেছে। আমি এখন আপনাদের মাধ্যমে একটা যদি আপনারা এটা বলতে পারেন যে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি জনগণের হাতে পড়ে তাহলে কি হবে, সেটার জন্য তারা দায়ী থাকবে। আমি মনে করি it is better that you surrender and face the people, face the face the law। এবং এটা যা আপনারা করেছেন, আপনারা নিজের চোখে দেখেছেন। প্রত্যেকটি লোক এই দেশের চাটুকার বানায় গেছে। আপনি দেখেছেন যে আমরা ভিতরে বসে কত রকম কায়দা করে বলে, আমার মতো 2-4 জন হয়তো বলে থাকতে পারে, যে একটু কথা বলেছে সে হয় গায়েব হয়ে গেছে, না হয় গুম হয়ে গেছে। আজকে তারা আমার সাথে দেখা করবে আগামী সপ্তাহে, আমি জানি না তাদেরকে কি বলবো। এই দেশটাকে উনি ভেবেছেন যে, যেহেতু তার ভিতরে একটা পার্সোনাল ক্ষোভ সবসময় বলতেন, উনি ভেবেছেন যে হাজার হাজার লোক মেরে ফেললেও কিছু আসে যায় না। আয়না ঘর মানুষ গায়েব করে ফেলছে 8 বছর, 9 বছর, 10 বছর। আমি শুনে এই যে আজমি সাহেবের যেটা শুনলাম যে তার কোনো খবর না পেয়ে তারই মা তারই ওয়াইফকে বলেছে, তুমি আর কতদিন অপেক্ষা থাকবো, তুমি বিয়ে করো, বাচ্চাদের দেখাশোনা করো। চিন্তা করতে পারেন আপনি? আপনি শুনেছেন কখনো এই কাহিনী? এই ধরনের কাহিনী আপনি শুনেছেন? একটা জলজন্ত মানুষ, এইরকম কতজন আছে। ইলিয়াস আলীর খবর নেই। শুধু চিন্তা করেন, যে আইনমন্ত্রীকে আর সালমান এফ রহমানকে আমি যে কালকে তুলে দিয়েছি, আমি শুধু সিন দেখলাম যে কিভাবে মানুষ পেলে টুকরো টুকরো করে ফেলতো। এখন আমরা খুঁজছি বাকিদের। আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আপনারা এরকম যদি পালিয়ে বেড়ান, কোনোদিন কারো হাতে পড়বেন, টুকরো টুকরো করে ফেলবেন মানুষ। দেখেছেন, বেস্ট ইজ দ্যাট ইউ সারেন্ডার। আর স্যার আরেকটা বিষয়, যেটাই যে মানে অনেকে বলছে যে আপনি নাকি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন, এভাবে আপনার বক্তব্যকে বিকৃত করছে কেউ। তো আপনি যদি এটা একটু ক্লিয়ারিফাই করেন। শুনেন, আমি তাই যদি করতাম তাহলে আমি আজ থেকে 10 বছর আগে আমাকে যখন ডেকে, এর আগের বার যখন ডিজিএফআই এখনো আছে, ওনাদের যে হুইপ ছিল আছে, আমাকে বলেছে আপনাকে মন্ত্রী বানাবো, আপনি নমিনেশন নিন। আমি তো ওইটা নিতে পারতাম। আমাকে 15 বছর
সামরিক বাহিনীতে কোনো কোনো ফাংশন আমাকে ডাকেনি। আমার কন্ট্রিবিউশন তো কম ছিল না ইলেকশন কমিশনে, আপনারা ভালো করে জানেন। জি তারপরেও আমাকে 15 বছর আমি সামরিক বাহিনীর কোনো বঙ্গভবনে, সামরিক বাহিনী কোনো জাতীয় ফাংশনে আমি একটা দাওয়াত পাইনি। এমনকি জাতীয় কুচকাওয়াজও, যেটা ন্যাশনাল ডে, আমি তো দাওয়াত পাইনি। আমি সামরিক বাহিনীর যে শিক্ষা স্থাপনা আছে সেখানে আগে আগে লেকচার দিতে যেতাম, কিন্তু এই গত 15 ইয়ার্স আমি যেতে পারিনি। আপনি আরো শুনে রাখেন, আমি পিএইচডি যখন করছি, সমাবর্ত কি বলে এটাকে, কনভোকেশন আমাকে বাদ দিয়েছিল যে আমি কনভোকেশন অ্যাটেন্ড করতে পারবো না। পরে তৎকালীন আর্মি চিফের সাথে বললাম যে এটা আমি আর্ন করেছি, আমাকে কেউ দয়া দান করে নাই, তারপরে আমি যেতে পেরেছি। এগুলো তো ফিজিক্যাল টর্চার হতো না, মানসিক টর্চার তো আমার হয়েছে। জি মানসিক টর্চার হয়েছে। আমি যখনই কিছু বলেছি তখন বলে আইদার আমি এই দলের, না হয় ওই দলের, হয় জামাত, না হয় শিবির, না হয় জাতীয়তাবাদী দল। হ্যাঁ, জি আপনার রেকর্ডে আছে এরা কি বলেছে। যে আপনাদের যখন আমার প্রোগ্রাম গুলো আপনি দেখবেন, আপনি আপনি খুলে দেখেন কি বলছে। হাউ ক্যান আই সাপোর্ট, কিন্তু যে কথাটা মানুষ এখন অনেকেই বলছে যে এই পার্টিটাকে আপনি ব্যান করতে পারলে পারেন, কিন্তু ব্যান করলে আবার পাখির মতো গজাবে। তার চেয়ে যেটা আমি জানি না কি হবে, কিন্তু এই দলের আমি মনে করি যে থাকা উচিত না। আমি যে কথাটা বলেছিলাম যে বাইরের থেকে কনস্পিরেসি না করে ফেস দ্য পিপল এন্ড ইউ সি হোয়াট ইউ আর। হ্যাঁ, জি এত পপুলার অতীতে ছিল যা নষ্ট করেছেন এই গত 15 বছর, গত 20 বছরে। আপনি আমার আর্টিকেল লাস্ট যখন ইলেকশনের পরে আর্টিকেলটা পড়েন প্রথম আলোতে, জি সেখানে আমি লিখছিলাম যে এই নির্বাচনের মাধ্যমে সবচেয়ে যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ। এন্ড টুডে ইট হ্যাজ হ্যাপেন্ড। এখন আপনি বলেন, আমি নিজে দাঁড়িয়ে আমি যদি তাদের এতই পছন্দ করি, কোন ব্যক্তি দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলেছে যে খবরদার তোমার রাইফেল যেন এই জনগণের দিকে না হয়। আমার এই বক্তব্যটি সম্পূর্ণভাবে আমাদের এখানে সব যত মিডিয়া আছে, পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া, আপনারা জানেন এদের ওনারটা কে। জি এদের ওনারটা কে, এর মধ্যে তারা ভালো করে জানে মাই টাফ স্ট্যান্ড। হ্যাঁ, জি সম্পূর্ণভাবে বিকৃত করেছে, খন্ড খন্ড করেছে তাকে। জি জি আপনি পুরাটা শোনেন, খন্ড খন্ড করে। আমি সেই থেকে আই হ্যাভ প্রমিস দ্যাট আমি এই মিডিয়া ফেস করব না যতক্ষণ পর্যন্ত এদের চরিত্র না বদলায়। দে হ্যাভ বিকাম টোটালি, ভারতে যেটা বলে গদি মিডিয়ার চেয়ে বেশি, এর চেয়ে চাটুকার মিডিয়ার কোথাও হতে পারে না। আমি নাম বলবো না, আপনারা তো ভালোভাবে জানেন। তার মানে আপনি বলতে আমার চাচ্ছেন যে আপনাদের এই নতুন সরকার আসার পরেও মানে এই ধরনের মানে মিডিয়া এই ধরনের ভূমিকা রাখছে, মানে তারা কনস্পিরেসি করছে ভিতর থেকে? শুধু এখন না, আপনি আমার শুধু আমার, আজকে তো আমার কথা ওই সে কয়েকদিন 7 দিন 10 দিন আগের কথা। তারপরে আমার স্ট্যান্ড শোনেন, আমি কি বলেছি বিডিআর কে, এতদিন পিঠ দেখিয়েছ, আর পিঠ দেখাবে না। ইফ দে ফায়ার ওয়ান, ইউ ফায়ার টু। জি শোনেন, আমি ওই ধরনের সামরিক অফিসার ছিলাম। আপনি আমার অতীত খবর নিয়ে দেখেন। আমি অনেক কথা আপনাকে বলছি, বিকজ অনেক রাত আই বিকেম ভেরি ইমোশনাল। জি আমি চিটাগাং হেলথ থেকে ছিলাম 3 বছর। ওখানকার লোকের সাথে আমার সম্পর্ক কি ছিল, আপনি হয়তো কোনোদিন আসবেন, এসে খবর নেবেন। জি আমি এটা মনে করেন না যে আমি এগুলো কোনো কোনো কারণে বলছি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ভাববো যে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে আমি যদি একটু কন্ট্রিবিউট করে যেতে পারি যে এই মেশিনারি গুলোকে দানবিক থেকে মানবিক বানানোর। আমার পরিকল্পনা আছে।
এবং আজকে আপনি যে কোনো পুলিশ লোকে ইন্টারভিউ নিয়ে দেখেন, একটা কথা বললেন, স্যার আপনি বলেছেন আপনাকে আমরা 20 বছর থেকে দেখছি, 15 বছর থেকে দেখছি, বড় হয়েছে আপনার কথা শুনে। আই হ্যাভ অল ফেথ অন ইউ, উই হ্যাভ অল ফেথ অন ইউ। আপনি, আমি বলছি বলতে না, কালকে আপনি খবর নিয়ে থাকেন, ইউ টক টু এনি পুলিশ কনস্টেবল, ইউ টক টু এনিবডি আদার দেন ওই পক্ষের লোক ছাড়া আপনি জিজ্ঞেস করেন হোয়াট ইজ মাই, আমি কোনো কিছু পাওয়ার জন্য না স্যার। সাকিব, আমি পেলে যেটা বললাম অনেক আগে পেতাম, আই কুড জাস্ট, অনেকে চেঞ্জ করেছে, অনেকে চেঞ্জ করেছে। এই গত কয়েকদিন আগের ইলেকশনে আপনি দেখেছেন পিপল হ্যাভ চেঞ্জ। আমি যদি যে কোনো সময় মুখ দিয়ে খুললেই, মুখ দিয়ে বলাও লাগতো না, এবং যেটা বলেছে আপনাকে, আমাকে যেভাবে অফার করেছে, তো এইভাবে যদি আমি, আই ডোন্ট মাইন্ড, আমি কয়দিন আছি, আজকে আছি, 10 দিন আছে, 15 দিন আছে, না আছি, আমার পরিকল্পনা ছিল, সে পরিকল্পনাগুলো আমি এখনো পেশ করি নাই। আমি এটা, যদি সময় থাকে, আমি এটা এগুলোকে অ্যাপ্রুভ করাবো। আপনার এখান থেকে আপনি দেখেন, আমি ডেকেছিলাম আর্ম সারেন্ডার করো, ততদিন চলে গেছে, সব হয়নি, 2/3 আর্মস কিন্তু লোকে সারেন্ডার করেছে। বাকিটা আমি এত রবিবারে অ্যানাউন্সমেন্ট, আরেকটা অ্যানাউন্সমেন্ট করবো যে আই গিভ ইউ 3 more days। আমি বলেছি বৃহস্পতির মধ্যে পুলিশ জয়েন করো। 93% গতকাল পর্যন্ত, 95% পুলিশ জয়েন্ট। এখন যারা বাকি রয়ে গেছে তাদেরকে যদি জয়েন না করে, আজকে পাবো না, কালকে পাবো পুরো পুরো ডিটেল। যদি জয়েন না করে, I will consider them to be the guilty most people. এর মধ্যে বিশেষ করে স্যার এই যে ডিবির যে হারুন, এছাড়াও যে বিপ্লব কুমার সরকার বা ডিএমপি কমিশনার, তাদের ব্যাপারে আমি বলি, আমরা হান্ট চালিয়েছে, আমরা পাগলের মতো এদেরকে কি বলবো, কি শব্দ বলবো, মানে বাংলায় বলে না, কিসের মতো খোঁজা হয় শব্দ। আমি আবার বলছি যে এরা যদি সারেন্ডার না করে, ফেস না করে, না হলে এদের টুকরা টুকরা হয়ে যাবে। আপনি বুঝতে পারেন না যে মানুষ কিরকম। আপনি দেখেছেন হয়তো ইমেজ, এই দুজনকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল, দেখেছেন নিশ্চয়ই, টুকরা টুকরা হয়ে যাবে। তো কারণ তারা যদি মনে করে যে আজ থেকে 1 বছর পরে লুকিয়ে থাকি, 1.5 বছর পরে, 2 বছর পরে, 2 বছর পরে কি হবে আই ডোন্ট নো। আমরা বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু দিস পিপল উইল নট গেট, ইভেন এই দেশে তাদের কবর হবে কিনা আমার সন্দেহ আছে। কাজেই আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো না, আমি এদেরকে বলবো যে তোমরা জনরোষের টুকরো টুকরো হওয়ার চাইতে ফেস করো এবং কনফেস করো যে তোমরা ইউ বিকাম হারুনের মতো লোক, সরকারি চাকরি করে তারা পলিটিক্যাল ইটস জাস্ট লাইক, মানে আমি এক কথায় যদি বলি যে জার্মানিতে যা হয়েছিল 39 to 45, যে পার্টি, বাংলাদেশে এই পার্টি এই অবস্থা চলেছিল। অত দুঃখ লাগে যে আমি যে ভাষায় কথা বলি, এরাও তো সেই ভাষায় কথা বলে। এটা তো সব আপনাদের পরিচিত, আপনাদের কি অপরিচিত? না, আমাদের তো অবশ্যই পরিচিত, কথাবার্তা হয়, পরিচিত, হয়তো আপনাদের আত্মীয় স্বজনও আছে। কিন্তু কি অবস্থা, মানে আমি যে বললাম যে আমি চেয়ারটা পাল্টিয়েছি, থ্রো দ্যাট চেয়ার, আমি টেবিল পাল্টেছি, এই ঘিরিত চেয়ার আর টেবিলের মধ্যে আমি বসতে চাই না। পুরো এই মিনিস্ট্রিকে পলিউটেড করে গেছে। কালকে আমি দুদককে পাঠিয়েছি, কারণ কিছু সার্ভিং লোক আছে, আমি বললাম যে এদেরকে ডিসমিস করা যাবে না, এদেরকে দুদককে আগে দুদক ধরবে, তারপরে এদেরকে ডিসমিস করা হবে। যেমন প্রথম দিন আমরা দেখলাম স্যার এই যে জাহাঙ্গীর আলমকে, মানে আপনার সাথে যে দেখা গেল,
তো ওটাও তো এই কারণে ওই জি পদক্ষেপেরই তো অংশ, যে এদের মতো বিতর্কিত মুখগুলোকে যেন আপনার পাশে আমরা না দেখি, তাই নয় কি? দেখেন, এই ব্যাপারটা হলো কি, হুম। আপনি সাথে সাথে এসে তো কাউকে ধাক্কা মেরে ফেলতে পারবেন না। আমি তো দেখলি যখন ছবি দেখছি, একটা প্রসেস আছে। কয়দিন হচ্ছে আমি এই চেয়ারে বসছি, বলেন তো আপনি হাতে। এক্স্যাক্টলি, তো এইটাই মানে উই উই হ্যাভ টু বি পেশেন্ট, মানে আমাদের আসলে হয় কি, আমাদের মনে হয় একটু বেশি অস্থিরতা কাজ করছে অনেকের। এইটাই, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আজকে দেখেন, আমি বলি আপনাকে, 1/3 অফ দি পুলিশ আপনি দেখবেন প্রতিদিন বেরোবে যে বাধ্যতামূলক অবসরে চলে গেছে, কেউ কেউ জেলে আছে। 2-4 দিন পরে শুনবেন যে প্রাক্তন পুলিশ প্রধানগুলো সারেন্ডার করছে। তো একটু যদি ধৈর্য না ধর, 15 বছরের অরাজকতা, আপনি কি আমাকে 7 দিনও দেবেন না, 10 দিনও দেবেন না, 1 মাসও দেবেন না? এক্স্যাক্টলি। এই 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 মন্ত্রণালয়ে আজকে আই ওয়াজ হোল্ডিং মিটিং টুডে, আমি 2-3টা কথা বলেছি। আপনাদের আপনাদের বিবেক মরে গেছিল হয়তো। অনেকে জুনিয়র, ভেরি জুনিয়র অফিসার, তারা বলে, স্যার আমরা তো মন্ত্রীর রুমের সামনে দিয়েও যেতাম না, এখানে সিন্ডিকেট বসে থাকতো এবং এখানে বাণিজ্য বাণিজ্য হতো, গুম বাণিজ্য, ধরা বাণিজ্য, পুলিশ পুলিশ বাণিজ্য। এই বলো, এই রুমে খালি এই চলতো, আর কিছু না। আর কয়েকজন ফেভারিট অফিসার ছিল, তার মধ্যে একজন তো আপনারা দেখলেন। আরো আমি এখন খুঁজতেছি, 5-6 জন যারা জুনিয়র লেভেলে, জুনিয়র ঠিক না, মিড লেভেলে টাকা পয়সা বাণিজ্যের মধ্যে ছিল। আমার কাছে পেপার কাটিং আছে। সেই পেপার দেখার সাথে সাথে আমি দুদককে ফোন করেছি যে আমি পাঠাচ্ছি, তারপরের দিনই আপনাদের এটা ইনভেস্টিগেশন করতে হবে। শুধু বাকি তো মার্ডার কেস হবেই, কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে। অনেক লোককে খোঁজা হচ্ছে, বেরোবে, এরা কোথায় যাবে। জি। আরেকটি কথা আপনার মাধ্যমে বলি, ভারতে বসে যারা মনে করছেন, স্বপ্ন দেখছেন, দে উইল কাম ব্যাক, দে লিভিং ইন ফুলস প্যারাডাইস। হুম। আপনার মনে আছে যে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল আইকম্যানকে? জি। নিশ্চয়ই স্টোরি আপনি জানেন। জি। আমি না পারি, কেউ না কেউ ওখান থেকে ধরে নিয়ে আসবে। আর লাস্ট কথা যেটা আমি বলতে চাচ্ছি, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতেই আমরা রাখবো, কিন্তু এই যদি হয় যে ভারতের মতো এত বড় একটা দেশ, যেটাকে ডেমোক্রেসির মাদার বলা, বা লার্জেস্ট ডেমোক্রেসি, হিউম্যানিটেরিয়ান দেশ বলে আমরা মনে করি, গান্ধীর দেশ, নেহরুর দেশ, সেই দেশে ক্রিমিনালকে আপনি পাহারা দিয়ে রাখছেন। ভারতবাসী কি সবাই কি তাকে সাপোর্ট করে? এই ক্রিমিনালকে রেখে ভারত মনে করে যে তারা সুপার পাওয়ার হবে বাংলাদেশকে। আমরা ছোট দেশ, কিন্তু আপনি একটা শত্রু দেশ বানাচ্ছেন একটা বন্ধুত্বপূর্ণ দেশকে। এটা করে আমি রিকোয়েস্ট করব যে এখানে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, এখানে মামলা হয়েছে, ভারতের ভারতের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাই। যদিও আমার সাবজেক্ট না, কিন্তু এটা নিয়ে আমি যেহেতু জিও পলিটিক্স নিয়ে কিছু কিছু লেখাপড়া করেছি, এটা যদি না হয় তাহলে ভারতের সাথে একটা সম্পর্ক তিক্ত হবে। আমরা ভারতের সাথে থেকে তো ছোট দেশ, কিন্তু এত ছোটও না যে ইন্ডিয়া উড ইগনোর আস। আমি রিকোয়েস্ট করছি যে যে টায়ারেন্টকে আপনারা রাখছেন, তাদের প্রমাণ করছেন যে আপনারাও অলসো ইউ সাপোর্ট দি টায়ারেন্টস। টায়ারেন্ট হলো এক কথা ছিল, ওন পিপল, বাচ্চাদের মারা বাই 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 দিস কিলিং মেশিন। আমি তো বুঝতে পারতেছি না যে আজকে যে পুলিশ আমি দেখছি, যে 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 র্যাব আমি দেখছি, যে আনসার আমি দেখছি, এরা কিভাবে পরিবর্তন হলো এখন এত মানবিকে। তার মানে তাদেরকে এইভাবে ইনটক্সিকেটেড করা হয়েছিল। আমি জানি না এদেরকে, আপনাদের মনে আছে একটা 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 ভারতীয় বাংলা ছবি, হীরক রাজার দেশে? জি। সেখানে সেখানে একটা জাদুঘর দেখেছিল মিউজিশিয়ান, সে বলতো মস্তিষ্ক প্রস্খালন। মনে আছে? আপনি দেখছেন ছবিটা জি। নিশ্চয়ই। জি। জি, দেখেছি। যে তার মস্তিষ্ক প্রস্খালন মানে পুরো, আপনি
সাইকোলজিক্যালি তার মাথাটার মধ্যে ঢুকে গেছেন। ঠিক আমি এই অবস্থা দেখে আমার কাছে তাই হয়েছে। এদেরকে বোধ হয় মস্তিষ্ক প্রস্ফুরণ করে। আর এরকম চাটুকার সরকারি চাকরিজীবী সিনিয়র মানুষ, মানে কথায় কথায়। আর পার্লামেন্ট তো এটা একটা পার্লামেন্ট, কি বলবো, এটা নাচ গানে ভরপুর। আর আমরা পাশের বাড়ির পার্লামেন্ট দেখি, হা করে শুনি যে কিরকম কথাবার্তা। এখানে নাচ গানে ভরপুর, কথা বলতে পারে না, তাদেরকে পার্লামেন্টে বানিয়েছে। আমার আমার লজ্জা করে যে আমি এনাদেরকে চিনতাম। আমি প্রায় 10 বছর এদের সাথে কথা বলি না। আমি 10 বছর যতদিন হাসিনা যেই ফাংশনে যেত, সেই ফাংশনের ধারে কাছে আমি যেতাম না। ওপেন থাকলে আমি যেতাম না। তো আর কি বলবো, আমার নিজের বুকটা ফেটে গেছে, আমার চোখ দিয়ে এখনো পানি বেরোয়। আই এম এ ন্যাশনালিস্ট। আমি এই দেশের জন্য যতটুকু পেরেছি করেছি। আমি এই দেশের সেনাবাহিনীকে রক্তাক্ত অবস্থা দেখেছি। এই 7 নভেম্বরে আমি আমার বইতে পরিষ্কার লিখেছি যে সেদিন যদি জিয়া না থাকতো আমরা থাকতাম না। আমার বই আমি আজকে লিখি নাই, 1996 এর বই। এখন আমার নিউ ভার্সনে প্রথম তৈরি করছে। আমাকে আমার বন্ধুরা বলতো যে আমি নাকি মানে নানা বিধ নামে, হ্যাঁ, যে সমস্ত নাম বলতে চাই না আমি নাকি এই পন্থী, আমি ওই পন্থী, আমি সেই পন্থী। আলটিমেটলি আমার বন্ধু বান্ধব বলে আমি নাকি নব্য, কি বলে ওটা, নব্য রাজাকার। নব্য রাজাকার, ফ্যাক্ট। এবং আমি নিজে বলতে, হ্যাঁ রে ভাই, আমি নব্য রাজাকার। আমি নাম বলতে চাই না, নাম বলে এক মুখে আপনি শুনবেন যে আমি কিছু মুখ খোলার আগেই প্যাট 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 করতে একজন বড় শাট আপ। হ্যাঁ, আপনারা মনে করেন এই সরকারের স্তুতি গাইলেই গড় ইন্টেলেকচুয়াল। আমি আর কিছু বলতে চাই না। আই হ্যাভ ডান মাই জব। আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি অন্তত 7 থেকে 10 দিনের ভিতরে এই মন্ত্রণালয়ের কিঞ্চিত চেহারা চেঞ্জ করি, কিঞ্চিত পুলিশের ভিতরে সে মানবিকতা আনতে পারছি। এখনো আমি বলবো না যে সব ক্লিন হয়ে আছে। এই যে দেখেন, এখন এত রাত, আমি প্রতি রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আমি জেগে থাকি। পুলিশ বাহিনীর প্রধানরা জেগে থাকে, র্যাবের প্রধানরা জেগে থাকে, বিকজ আই কল দেম যে এটা দেখেন, ওটা দেখেন। বিকজ আমি ভাবছি যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল, আমার দেশের জন্য আগে করেছি, সেনাবাহিনীতে ছিলাম করেছি, ইলেকশন কমিশনে ছিলাম। আপনি জানেন ইলেকশন কমিশনে আজকে যে আইডেন্টি কার্ড নিয়ে আপনি ঘোরাফেরা করেন, এটা অন্তত আমার এখানে হিউজ কন্ট্রিবিউশন আছে। আমি ক্লেম করি না, কিন্তু এখনো এই 7 দিনে আমি যা করতে পেরেছি, আপনি কালকে সকালে ইন্টারভিউ নেন এনি অফ দি সিনিয়র অফিসার অফ এই হোম মিনিস্ট্রি। এই 7 দিনে আমরা যতটুকু এগিয়েছি, অসম্ভব হবে। আমার সেক্রেটারি সাহেব একজন আছেন, তিনি বললেন যে আপনি এত বড় নেগোসিয়েটার আমি জানতাম না, যে আপনি যেভাবে পুলিশকে সবাইকে, আমাদের মাইনরিটি কমিউনিটি, আজকে ইস্কনের লোক এসেছিল, এবং রবিবারে আমি টাইম দিয়েছি, এর চেয়ে বড় কমিউনিটি আসবে। তাদেরকে একটা কথাই বলেছে, ভাই রে, আমরা আপনাদের সাথে বড় হয়েছি এই দেশে। এর মধ্যে আপনি হিন্দু, আমি মুসলমান। এটা আমি তো আমার বাবা মার ফ্যামিলির কারণে আমি মুসলমান। এমনও তো হতে পারতো যে আমি আপনার জায়গায় হতাম, পারতো না? বার্থকে বলা হয় বার্থ ইজ বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট। তো I could be ব্রাহ্মণ, I could be anything. বাট ওনাদেরকে বলছি এটা আপনাদের দেশ, আপনি এখান থেকে যেখানে যাবেন ইউ উইল বি সেকেন্ড গ্রেড সিটিজেন। এখানে তো আপনি আমার সাথে দেখা করতে পারতেছেন, আমি আপনার সাথে দেখা করতে পারতেছি। হ্যাঁ, আমাকে তারা মানে বলছে আপনি আমাদের চিফ গেস্ট হবেন এই রথযাত্রায়।
বলে গেছে, আজকে চিঠি দিয়ে গেছে আমাকে, জি। ডেট দিয়ে গেছে আমাকে। আচ্ছা, আচ্ছা। আমি চাই এই দেশটা সবার জন্য, আমার একার জন্য না। জি, আমি এত মসজিদে নামাজ পড়ি, আরেকজন মন্দিরে ভগবানকে পূজা করে, জিনিস তো একই। তারাও তো মনে করে ভগবান ক্রিয়েট করেছে। তা আমি এই সুযোগে ওনাদেরকেও অ্যাপিল করবো যে আমরা এখনো ওই রকম 100% সক্ষম হতে পারিনি পুলিশিং এ। আপনারা আমাদের সাথে, যারা মাইনরিটি বলে যারা পরিচিত, হ্যাভ ফেথ অন মি। আমার উপরে ফেথ না থাকুক, আপনাদের ধর্মের উপরে ফেথ করেন। আই ট্রাই মাই লেভেল বেস্ট। এবং আমি বলেছি যে চিটাগং হিল ট্র্যাকটা আমি 3 বছর ছিলাম। চিটাগং হিল ট্র্যাকটা তো আপনি জানেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে বান্দরবনে। আজকেও আপনি, আমি পোস্ট করব না, আমি যা বলি প্রমাণ যদি করতে চান তাহলে আপনারা বান্দরবনে কাউকে জিজ্ঞেস করেন। তো এই যে সামাজিক সম্প্রীতি, এটা অনেক নষ্ট করছে ফর দ্য পারপাস অফ পলিটিক্স, ফর দ্য পারপাস অফ পার্সোনাল গেইন। আমি আজকে জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে বলেন তো দেখি, আপনারা বুকে হাত দিয়ে বলেন, পার্সোনাল গেইনের জন্য, আপনার পুষ্করিণী দখল করার জন্য, আপনার ভিটা দখল করার জন্য এগুলো করছে। এবং এটা শুধু আপনাদের না, যে কোনো গরিব মানুষের ভিটা দখল করে ভিটা ছাড়া করেছে। প্রত্যেকটি, এভরি এভরি পার্সন হ্যাজ বিকাম মাফিয়া, এভরি পার্সন হ্যাজ বিকাম ওয়ারলর্ড। আপনি একজন লোককে খুন করে টুকরো টুকরো করা হয়েছে, উত্তরটা কি দিল? আমার তো, ও কি করে ওটা দিয়ে আমার দরকার নাই। চিন্তা করতে পারেন, একটা একটা দেশের পলিটিশিয়ান বলছে ও কি করে না করে এটা আমার দেখার ব্যাপার না, হুম, ওই ইলেকশনে জিতছে এটাই আমার দেখার ব্যাপার। হ্যাঁ। কি বলবো আর, আর কি বলতে পারি আমি? এত রাতে আপনি আমাকে সেন্টিমেন্টাল করে দিয়েছেন। কিন্তু আমি ইউ একটা মেড মি শেষ প্রশ্ন সেন্টিমেন্টাল। একটা শেষ প্রশ্ন যেটা করতে চাই, যে ইতিহাসের সবচেয়ে নৃশংস ছাত্র গণহত্যা যেই দলটি করলো, সেই দলের যত বড় ঐতিহ্যই থাকুক না কেন, তাদের কি আসলে আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে? আপনি কি মনে করেন? আই ডোন্ট থিঙ্ক সো। জি, আই এম নাও কনভিন্সড। আমিও তো তখন ভেবেছিলাম যে এদের মধ্যে মানুষত্ব আছে, কিন্তু এখন যা দেখছি যারা রয়ে গেছে এখানে, যেগুলো রয়ে গেছে, আমি জি, ভাবছিলাম যে এরা হয়তো লজ্জা পাবে, বাট এদের লজ্জা নাই। জি, এদের লজ্জা নাই। দে হ্যাভ নো বিজনেস টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ এবার এয়ার আফটার। যা হোয়াট এভার অর্জন ছিল, এটা আমি তো নষ্ট করিনি, দে হ্যাভ ডান ইট, জি, দে হ্যাভ নো রাইট। আমি যা দেখছি এদের অ্যাটিটিউড, হ্যাঁ, জি, ওপেনলি ইউ আর, ইউ সোল্ড ইউর কান্ট্রি। জি, তারপর আপনি এটা নিয়ে কিভাবে গর্ব করেন? এক্স্যাক্টলি। আমার তো, আই ফিল স্মল, জি, আই ফিল স্মল। আমি যে জন্য বিডিআর কে সরি, বিজেপি কে বলেছি, এবং আমি এর মনের থেকে বলেছি, আপনি জিজ্ঞেস করবেন বিজয়, আমি বলেছি যে পিঠ দেখাবেন না আর, যথেষ্ট হয়েছে, জি, যথেষ্ট হয়েছে। আপনারা পিঠ দেখিয়েছেন, সাদা পতাকা নিয়ে পিঠ দেখাবার পরে সাদা পতাকা নিয়ে আবার 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 গেছেন তাদের ফ্ল্যাগ মিটিং করতে। আমাদের ঘরের ভিতরে ঢুকে লোককে মেরেছে, যিনি জেনারেল ফজলুর রহমানের নাম আপনার মনে আছে। জি, তার চাকরিটা খেলো, হুম, তার চাকরি খেলো বিকজ আমাদের সভরেন কান্ট্রির ভিতরে ঢুকে দে আর ট্রাইং টু অ্যাটাক বিওপি। আমি তো, হি ইজ মাই জুনিয়র কলিগ, কিন্তু হি ইজ এ ব্রেভ ম্যান, কিন্তু তার চাকরি খেলো, কথায় কথায় চাকরি খেলো। তো আপনি কি, মানে হোয়াট ইউ ওয়ান্ট? এক্স্যাক্টলি। আপনি চুক্তি করেন, সেই চুক্তি সম্বন্ধে কেউ জানে না। কথা বললে বলেন হ্যাঁ আমরা পয়সা নিয়ে ছোট লোক হতে চাই না। আরে হোয়াট ইজ ইট? তার মানে তখন তো ভাষা ভাষা ছিল, এখন তো ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ক্লিয়ার। আমি আবার বলছি আমাদের ভারতীয় ফ্রেন্ডদেরকে, আমি এটা তৌহিদ হোসেনের কাজ, আমার না, সাধারণ মানুষ হিসাবে, আমি লেখালেখি করি হিসাবে, আমার যথেষ্ট ফ্রেন্ড আছে যারা অ্যাক্রস আছেন, আমি বলবো যে ইউ আর ড্যামেজিং ইউর সেলফ। আপনারা আপনাদের রাজনীতিকেও কলুষিত করছেন, আপনারা আপনাদের নেইবারহুডকেও কলুষিত করছেন। তো জি, চয়েস ইজ ইয়ার্স।
আপনি জি কি চান? ব্যক্তি চান, ব্যক্তির ইয়ে চান, না আপনি এখানে 16-17 কোটি লোকের ভালোবাসা চান? আমি ফাইনালি বলি, আমি কনভিন্স, এখন যা দেখছি আমি, যেইভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করে দিয়েছে, আমি তাদেরকে অ্যাপিল করছি, ভাই আপনাদের একটা সেন্স দরকার। আপনার সামনে একটা ছেলে মারা গেছে, পুলিশের ছেলে। যে পুলিশ জিজ্ঞেস করছে, স্যার কয়টা গুলি লাগে একটা ছেলেকে মারতে? এর উপরে আর কোনো ডায়লগ আছে? এক্স্যাক্টলি। কয়টা? আজকে আজকে আমার কাছে একজন এসছে, তার আমাকে দেখাচ্ছে যে ছেলেকে গুলি মেরে, সামনাসামনি গুলি মেরে হত্যা করে দেওয়া হচ্ছে। সে আসে কান্নাকাটি করে বলছে, স্যার আমি আপনার কাছে একটা হেল্প চাই, একটু বলেন। বলে, আমার ছেলের কবরটা বাঁধাতে চাই। যদি প্রাইভেট কবরস্থান হয় নো প্রবলেম, যদি এটা সরকারি কবরস্থান হয় আপনি আমাকে আসতে হবে না, ইউ জাস্ট কল মি, আর মেক শিওর দ্যাট আপনার এই ছেলের এবং আপনার এই ইচ্ছাটা পূরণ করে। আই স্ট্যান্ড গ্যারান্টি। ভাই আমি মানবিক কাজ করছি, আমি আপনাকে বলার জন্য, জি আপনাকে দেখাবার জন্য না। আমি এই জন্য আপনাকে বললাম যে আপনি, আপনাদের আলোচনা আমি গত প্রায় 3, 4, 5 বছর থেকে শুনছি। জি এভরি ডে আমি আপনাদের কথাবার্তা শুনতে শুনতে ঘুমাতাম। আর প্রায় শুনতাম আপনি, তারপরে মুশফিক ফজল, না ওনার নাম, জি মুশফিক ফজল আনসারী। জি মুশফিক ফজল আনসারী, জ্যাকব মিল্টন। যদিও জ্যাকব মিল্টনের কিছু কিছু শব্দ আমার পছন্দ হতো না খুব, জি বাট জ্যাকব মিল্টন, হুম আমি আমি যদি না শুনতাম তার নাম বলি কিভাবে বলেন? এক্স্যাক্টলি, তার মানে আপনি শুনেছেন আমাদের। সেও শুনেছি। তারপর আপনাদের আরেকজন, আমি নামটা ভুলে গেছি, যিনি ডিপ্লোমেট, পুরনো ডিপ্লোমেট, মাঝে মধ্যে আসছে আপনাদের এখানে। কিন্তু আচ্ছা আপনাদের এই তিনজন, জি মুশফিক ফজল, আপনি, সাকিব, জি আর জ্যাকব জ্যাকব মিল্টন। মিল্টন। জি জ্যাকব মিল্টন বা মিল্টন জ্যাকব, জ্যাকব মিল্টন। জ্যাকব মিল্টন। জি তো হ্যাঁ 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 হ্যাঁ, নাগরিক টিভি, জি আপনি একাও অনেকগুলো করেছেন। তা আমি যদি না শুনতাম তাহলে আমি আপনাকে এই বিবরণ দিচ্ছি কিভাবে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমরা আমি যারা এই সরকারের আমলে তো আমরা প্রচুর আমাদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া মামলা ছিল, যে কারণে আমরা এখন দেশে প্রবেশ করতে পারছি না। তো আমাদেরকে কি দেশে যাওয়ার একটা ব্যবস্থা হবে তো এই সরকারের আমলে? অ্যাবসলুটলি অ্যাবসলুটলি, আপনারা আপনারা আপনি, আমি আপনাকে বলেছি, এখনো বলছি, ইউ আর আওয়ার প্রাইড। এটা মনে করেন না। প্রাইড এই জন্য যে আপনারা বাইরের থেকে কথাগুলো বলে অন্তত আমি সাহস পেয়েছি জি লেখার এবং কথা বলার। জি আপনি যদি এই দেশে আসেন, আমি সমস্ত লেখা আপনার সামনে দিব, নট ফর এনিথিং। এই দেশের লোকে পড়েছে, যারা পড়ে তারা জানে, এবং কমেন্টস গুলো আপনি শুনেন। আমি যে মাঝে মধ্যে টিভি টুবিতে আসছি, আপনার যদি এনি অ্যাসিস্ট্যান্ট ইউ নিড ফ্রম মি, নট বিকজ ইউ আর দ্য, ইউ আর নাজমুস সাকিব, না আপনার নাম? জি নাজমুল সাকিব। নাজমুস সাকিব জি পুরো নাম, মানে সাকিব তো আমি জানি। জি নাজমুল সাকিব পুরো নাম। নট অনলি ইউ, হুম নট অনলি ইউ, জ্যাকব মিল্টন থেকে শুরু করে জি যে অ্যাসিস্ট্যান্ট দরকার, যেহেতু আমি এখানে যেখানে আছি সেখান থেকে আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারবো আপনাদের এই ভুয়া মামলার বিষয়ে। এটা আজকে আমি শুনলাম যে চট করে করার জন্য 1-2 মাস লাগে এগুলো প্রসেস। হ্যাঁ, জি কয়েকটা স্টেপে। বাট আপনারা যদি অ্যাপ্লাই করেন, জি আপনারা যদি উল্লেখ করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, as long as I'm sitting in this chair, জি I want you should come. আপনারা আসবেন দেশে, আপনারা নিজের চোখে দেখবেন, তখন হয়তো অনেক কিছু পাল্টে যাবে দেখবেন। আর জি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই তরুণরা ইনক্লুডিং একদম লোয়ার ক্লাস, খেটে খায় এরকম মানুষ, শেষের দিনে কেন উনি গেলেন, ওনাকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন এখানে, আপনি, মানে লোকে বলে না, ওই ইট খুলে নেব, জি ইট খুলে আপনাকে টুকরা টুকরা করা হবে, করবে, আমরা কিছুই করতে পারবো না। আই এম ভেরি প্রাউড অফ আওয়ার আর্মি। এত কিছু, এত প্রভোকেশনের মধ্যেও
দি আর্মি শুট উইথ পিপল। কিন্তু দুই একটা ঘটনা ঘটেছে ডেফিনেটলি, কিন্তু যখন সেনাপ্রধান এই কথা বললেন যে আমি 45 মিনিট সময় আছে, আমি চলে যাব, আর শুধু যখন বাহিনী বললো যে আমরা আমাদের ট্রুপস রাখতে পারবো না, তখন পুলিশ প্রধান ছিলেন বোধহয়, উনি আমাদের সাথে, উনি রিপেন্টেন্ট, আপনারা হয়তো কয়েকদিন পরে খবর পাবেন। উনি বললেন যে তাহলে তো আমার আর কোনো শক্তি নেই, আই ক্যান ডু এনিথিং। জি এটা যদি না হতো, উনি তো আরো 10,000 লোক মেরে ফেলতে পারতেন। জি এবং এই সামরিক বাহিনীকে আটকালাম আমরা। আমরা বললাম যে দেখো ভাই, আমরা তো অনেক পুরনো হয়ে গেছি, বাট উই স্টিল বিলং টু দিস বাংলাদেশ আর্মি। এবং আমার মতো অনেকেই বাংলাদেশ আর্মির ভিতরে যেই রক্তাক্ত দেখেছি। আমি বললাম আপনাকে যে অন 7th of November শহীদ জিয়াউর রহমানের পাশে 27 জন অফিসার ছিল, অনলি 27। জি আর আমার বইয়ের মধ্যে আমি লিখেছি বাকি অফিসারদের কোনো খবরই ছিল না, কারণ দে ওয়ার সো স্কেয়ার্ড। সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছিল, আর সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করেছিল তার ভাই আমাকে অকথ্য ভাষায় তার বই থেকে গালাগালি করেছে এই কথা বলাতে। তো আপনার সাথে আমি বলতে গেলে সারা রাত বসে বসে আপনাকে শুনতে হবে। তারপর আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি যে অনেক ইমোশনাল হয়ে যে সব কথাগুলো বললেন, আমি চাই যে আমাদের জনগণ এই বিষয়গুলো জানুক, এবং আপনাকে নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি আশা করব যে আজকে যে আপনার সাথে যে আমার কথোপকথন হলো, এটা শোনার পরে অন্তত আপনাকে নিয়ে যে ভুল বোঝাবুঝিটা, এটার অবসান হবে, এটা আমি বিশ্বাস করি। আমি লাস্ট বলি, দেখেন 15 বছর বহু লোক একটা ঠিক মতো লিখতে পারে নাই। আমরা কতিপয় ব্যক্তি, আমি একা বলবো না, আরো কিছু জন আমরা লিখেছি। আমাকে প্রায় বলতো যে আপনি এরকম লেখালেখি করেন, আপনাকে ধরে না কেন? তো বলে আমার উত্তর দেয়, আপনাকে ধরে না বিকজ আপনার পিছনে সেনাবাহিনী আছে, আপনার পিছনে সামরিক বাহিনী আছে। পিছনে ছিল কি ছিল না জানি না, বাট এই সামরিক বাহিনীতে আমি একজন ব্যক্তি যে যার ট্রেমেন্ডাস ফলোয়ার আছে লেখালেখির জন্য, কথা বলার জন্য, পরিষ্কার কথা বলার জন্য। তারা মুখ খুলে বলতে পারে নাই, কিন্তু যখনই আমি এদিকে যেতাম বললো স্যার কালকে যে কথাটা বল, আপনি টেলিভিশন আসলে আমার সব বসে থাকি, বলে এর বেশি আর কিছু বলো না। আমি মানে আর কি বলবো, আর কিছু বলার নাই। আমার নিজের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমার কন্ট্রিবিউশন অলরেডি আছে, যতটুকু আমি পারবো করবো, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমি কোনো পদক অমুক তমুক কোনো কিছু না। আমি আমার 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 অ্যাম্বিশন ছিল সেনাবাহিনীতে অনেক উপরে যাওয়া, হয়নি তো হোয়াট, আমি আরামে ঘুমাই বিকজ আমি কোনো হারাম খাইনি। আমি এখনো আল্লাহ সুস্থ রেখেছে বিকজ আমি এবং আমার পরিবারের কেউ কোনো এক পয়সা আমরা কারোর কাছ থেকে নেইনি। যা আছে আমি কারোর কাছে ধার দেনা ব্যাংক ট্যাগ কোথাও নাই। যা আছে আল্লাহ যা দিয়েছে, আমি বলি যে আমার ছেলেদের যে এটুকু নাও তো দিতে পারতো আল্লাহ তাআলা। তো আপনাদের, আমি জানি যে আপনাদের মতো লোক they have understood what I wanted to tell, এবং দেশে বিদেশে আমি অত্যন্ত হ্যাপি। যা পয়সা দিয়ে কেনা যায় না, সেটা হলো মানুষের ভালোবাসা। আমি যেখানে বিদেশে যেখানে গেছি, বাংলাদেশে যেখানে যে ছিল, আমি একটা জিনিস এই সোভিনির কিনবো, একটা পয়সা দিতে পারিনি ইটালিতে, ইংল্যান্ডে, যে কোনো জায়গায়। তো এই লোকগুলো তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড কখনোই করে নাই। তো আমি ছেলে বলছি যে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ অনেকে বুঝে নেই, আমার কথা হয়তো অনেক কারণ আপনি যদি ইমোশনাল হয়ে থাকেন তাহলে অনেক কিছু রেশনালি আপনি চিন্তা করতে পারেন না। আমি বলবো না, আমিও ইমোশনাল হয়ে গেলে রেশনাল অনেক কিছু আমি চিন্তা করতে পারি না। মাঝে মধ্যে বলি যে ভাই আমার একটু রাগ উঠলে আমি রেশনাল চিন্তা করতে পারি না। সেজন্য আমাদের ধর্মে বলে যে রেশনাল চিন্তা করতে হলে আপনাকে রাগ বিসর্জন দিতে হবে। এনিওয়ে, আপনাদেরকে অনেক কথা বলছো, আপনার অনেক সময় আপনি আমাকে সেন্টিমেন্টাল করে এই কথাগুলো নিলেন। আই এম রিয়েলি
sentimental. জি। I'm sentimental because of my country, sentimental of my family, I'm sentimental of this people of this country. কিন্তু আমরা ওই যে একটা কথা মনে People of আছে না, আমাদের যে প্রয়াত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন যারা মাহবুবুল আলম, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে উই মে সি লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। তো টানেলের শেষ প্রান্তে কিন্তু আমরা আলো এভেনচুয়ালি কিন্তু আমরা পাইনি, আমরা অন্ধকারেই পতিত হয়ে গিয়েছিলাম এই 15 বছর ধরে। তো এখন আশা করি যে আপনারা মিলে হয়তো আমাদেরকে সত্যি একটা টানেলের শেষ প্রান্তে একটা আলো আমাদেরকে উপহার দিবেন। আমরা আশা করব। উই আর স্টিল স্ট্রাগলিং। ভাই, একটা ফেরাউনের বিরুদ্ধে আপনি যুদ্ধ করে যে আপনি মনে করলেন সব শেষ হয়ে গেছে? আই এম টার্গেটেড, জি নিশ্চয়ই আমি টার্গেটেড। জি আপনি কি মনে করেন এই দেশের সব লোক আমাকে ভালোবাসে? হয় এটা কখনো? আমাদের আমাদের নবী পয়গম্বরকে সবাই ভালোবেসেছিল? না। আই এম এ হিউম্যান বিইং, জি আই এম জাস্ট এ হিউম্যান বিইং, ম্যান উইথ ফ্ল্যাশ এন্ড ব্লাড। জি আমি যে সব সময় আপনি একেবারে সিরাতুল মুস্তাকিমে চলতে কেউ ক্লেম করতে পারে এভরিবডি ইজ রানিং ওয়াকিং অন সিরাতুল মুস্তাকিম? না। মানুষ মাত্র। আমারও ভুল আছে, আমারও ভুলে আন্ডারস্ট্যান্ডিং কম হতে পারে, বাট কনসিয়াসলি আমি কখনো ভুল বলি না। হয়তো আনকনসিয়াসলি হতে পারে, আউট অফ ইমোশন যখন হয় তখন অনেক কিছু বলা যায়, সেজন্য সেন্সর থাকে, তাই না? জি সেন্সর তো এই কারণে থাকে যে এটাই। বাট আমি অত্যন্ত দুঃখিত যে আমি এই 15 বছর যতগুলো মিডিয়াতে গিয়েছি সব আমার এগেনস্ট দাঁড়া করে দিত। জি সেই মিডিয়াগুলোকে আমি খুব ভালোবাসতাম। তারা এইরকম খণ্ডিত কি বললাম তারা কতটুকু দেখালো? জি আধা ঘন্টা বললে 3 সেকেন্ড দেখায়। জি 3 সেকেন্ডে কি দেখাবেন? আপনি তো মিডিয়ার মানুষ, জি আপনি তো মিডিয়ার মানুষ। জি জি আমি খুবই হার্ট হয়েছে আমাদের এই মিডিয়ার বিহেভিয়ার, অত্যন্ত হার্ট হয়েছে। আমি ভাবলাম যে তারা আমাদেরকে হেল্প করবে না। এখন আমাকে বাদ দিয়ে আরো 2-3 জনকে ধরেছে। আপনি খেয়াল করেন, জি হ্যাঁ, আসিফ নজরুল সাহেবের মতো লোক, উনি আমরা দুজন সবসময় লেখালেখি করে, উনি জানেন আমি জানতাম। আমাকে ওই দিন সকালবেলা যেদিন বললো যে সাকাত ভাই আপনি যেই কথাটা বলেছেন, ইউ হ্যাভ ইন্সপায়ার্ড দি এন্টায়ার কান্ট্রি অ্যান্ড ইউ হ্যাভ ইন্সপায়ার্ড এন্টায়ার আর্ম ফোর্সেস। যখন আপনি বলছেন যে খবরদার আমাদের লোকের দিকে তাক করবে না, তুমি তোমার ভাই তোমার সন্তানের দিকে তাক করবে না, ইটস নট আওয়ার জব। তাকে নিয়ে আজকে ট্রল করতেছে। আপনি ট্রল গুলো দেখছেন নিশ্চয়ই? জি 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 দেখেছি। তাকে নিয়ে ট্রল করছে, আরো 2-1জনকে নিয়ে ট্রল করবে, যারা দোজ হু, মানে আমি তাদের নিয়ে আপনারা ট্রল করবেন। আমি সরি, আপনার কথাই বলছি, ধরুন আপনি তাদেরকে নিয়ে ট্রল করবেন যাদের ট্রল করা যায়, তাই না? জি যাদের লোকে দেখবে যে তাদের ট্রলিং। আমি অনুরোধ করছি যারা এই সময় আপনারা অনেক হেল্প করেছেন, এই সময় হেল্প আস, জি আমাদেরকে সাহায্য করেন যাতে আমরা আমাদের কন্ট্রিবিউশন করতে পারি দেশের জন্য। প্লিজ হেল্প আস, প্লিজ হেল্প আস। আপনারা নিজেরা অনেক হেল্প করেছেন, কিন্তু এই সময় যারা আমরা আছি এখন সামনের দিকে, ভুল ত্রুটি তো হবেই। ভুল ত্রুটি হবে না, কেউ বলতে পারে যে ই ওয়াজ পারফেক্ট, কিন্তু একটু সামান্য নিয়ে আপনারা কেন ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেন, কি করেন? ভাই, আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি আসেন, আপনি আমার জায়গায় আসেন, আপনি আসিফ নজরুলের জায়গায় আসেন, আপনি এই অন্য জায়গায় আসেন, আপনি তৌফিক হোসেনের জায়গায় আসেন। ইউ টেল দ্যাট আই এম কামিং। কেন ট্রল করেন এই সময়? সারা বছর আপনারা যে সমস্ত কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এখন আপনি তো আমার একটা কথা নিয়ে ট্রল করবেন, আরেকজন একটা